বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থীরা, অনার্স প্রথম বর্ষ। তোমাদের অজৈব রসায়ন কোর্সের একটি ক্লাস অলরেডি আমি নিয়েছি। আগের অনলাইন ক্লাসে পরমাণুর গঠন আমি শুরু করেছিলাম, সেখানে প্রাথমিক যে ধারণাগুলো সেগুলো দিয়েছিলাম। আজকে পরবর্তী অংশগুলো আলোচনা করব। ঠিক যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করব আমি। আগের দিনের যদি রিক্যাপ করতে চাই তাহলে সেটা হচ্ছে আমরা পরমাণুর গঠন, তারপরে তার মধ্যে যে বিভিন্ন মূল কণিকাগুলো আছে সেগুলোর বর্ণনা করেছিলাম। তারপরে নিউক্লিয়াস নিয়ে বেশ কথা বলেছিলাম। নিউক্লিয়াসকে স্থিতিশীলতা দান করে যে সমস্ত নিয়ামক, যেমন ভর ত্রুটি, তারপরে নিউক্লিয়ার বন্ধন শক্তি, তারপর প্যাকিং ভগ্নাংশ, এই সকল জিনিস নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা শুরু করব নিউক্লিয় বল নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ, আমি লিখে রেখেছি তোমাদের জন্য। নিউক্লিয় বল, তেজস্ক্রিয়তা ও এর প্রকারভেদ, তারপরে আমরা বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মির বর্ণনা করব, আলফা বিটা গামা রশ্মি তোমরা একটু জানো। নিউক্লিয় বিক্রিয়া ও রাসায়নিক বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। নিউক্লিয়াসের শ্রেণী বিভাগ, পারমাণবিক ভর একক, এই জিনিসগুলো নিয়ে আর যদি সময় পাই পরবর্তীতে আরো কিছু বিষয় আসবে আমাদের। তো আমরা প্রথমে আমাদের যে টপিকটি দেখতে পাচ্ছ নিউক্লিয় বল, সেটি নিয়ে কাজ শুরু করলাম। একটা জিনিস মনে রাখবা, এই যে জিনিসগুলো আজকে পড়াবো সেগুলো উচ্চ মাধ্যমিকে কিছু কিছু আছে, আবার নাইও, কিছু নতুন জিনিস পাবা। সুতরাং মনোযোগ দিয়ে খেয়াল করলে তোমাদের অনেক উপকারে আসবে। নিউক্লিয় বল, বুঝতেই পারছো নিউক্লিয়াসের মধ্যে এক ধরনের শক্তিশালী বল যদি না থাকতো তাহলে কিন্তু নিউক্লিয়াস স্থিতিশীল হতো না। অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সংখ্যা আছে, প্রোটনগুলো তো পজিটিভ চার্জ যুক্ত, পজিটিভ চার্জ পরস্পরকে রিপালস করবে, বিকর্ষণ করে নিউক্লিয়াসকে অস্থিতিশীল করে ফেলবে। সুতরাং নিশ্চয়ই এমন কোনো বল সেখানে কাজ করে যা কিনা ওই প্রোটন প্রোটন বিকর্ষণ বলের চাইতে অধিক কার্যকর, অধিক শক্তিশালী। বস্তুত সেই বলটাকেই বলা হয় নিউক্লিয় বল। তুমি যদি সংজ্ঞা আকারে বলতে চাও, তো নিউক্লিয়াসের মধ্যে যে আকর্ষণ বলের প্রভাবে প্রোটন এবং নিউট্রনগুলো একত্রে থেকে নিউক্লিয়াসকে স্থিতিশীলতা দান করে, সেটাকে আমরা বলবো নিউক্লিয় বল। এবং এই বলের পরিমাণ কিন্তু খুবই বেশি। সাধারণ পরমাণু বা অণুতে যে রাসায়নিক বন্ধন থাকে, পরমাণু পরমাণু মিলে যে অণু গঠন করে, তার চাইতে প্রায় 10 লক্ষ গুণ বেশি শক্তিশালী হচ্ছে এই নিউক্লিয় বল। তবে এই বলের কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই বলের পাল্লা খুবই সীমিত, অর্থাৎ ছোট পরিসরে এই বলটি কাজ করে। অর্থাৎ মানে তোমরা জানো পরমাণুর তুলনায় নিউক্লিয়াসের অবস্থান খুবই ছোট, ক্ষুদ্র। রাদারফোর্ডের মডেলে আমরা দেখেছি ওই ক্ষুদ্র জায়গাতেই এই বলগুলো কাজ করে। অর্থাৎ তবে হ্যাঁ, একটা কথা এখানে এসে গেল, সেটা হচ্ছে কোন নিউক্লিয়াসগুলো তাহলে অস্থিতিশীল। যে নিউক্লিয়াসগুলোতে এই প্রোটন প্রোটন বিকর্ষণ বলেই বেশি তৎপর থাকে, বেশি কার্যকর থাকে নিউক্লিয় বল থেকে, এই ভারী পরমাণুর যে ভারী ভারী ভর সংখ্যা বিশিষ্ট যে পরমাণু বা মৌলগুলো আছে, সেগুলোর কিন্তু ওই প্রোটন প্রোটন বিকর্ষণ বলই প্রাধান্য পায়, যার জন্য নিউক্লিয়াস অস্থিতিশীল হয়ে যায় এবং ওটা ভেঙে গিয়ে অন্য মৌলের পরমাণুতে পরিণত হয়। তো আমরা তাহলে নিউক্লিয় বলের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম পাচ্ছি এই বলের আওতা খুবই সীমাবদ্ধ, আর এটি আকর্ষণধর্মী বল। আর এই বল চার্জ নিরপেক্ষ, মানে এর কোনো পজিটিভ নেগেটিভ চার্জ নাই। এই হচ্ছে আমাদের নিউক্লিয় বল নিয়ে যে কথাগুলো। নেক্সট আমরা দেখব নিউক্লিয় বলের পরে আমরা শুরু করছি তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা ইংলিশে এটাকে আমরা বলি রেডিও অ্যাক্টিভিটি। রেডিও অ্যাক্টিভিটি, তোমরা খুব ইন্টারেস্টিং। রেডিও অ্যাক্টিভিটি তোমরা জানো এক বিশেষ ধরনের রশ্মি, যে রশ্মি সাধারণ আলোক রশ্মির চেয়ে ডিফারেন্ট। তো তেজস্ক্রিয়তাকে আমরা এইভাবে সংজ্ঞায়িত করি, যে ধর্মের প্রভাবে অধিক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট বা ভারী পরমাণুগুলোর নিউক্লিয়াস ভেঙে গিয়ে ক্ষুদ্র নিউক্লিয়াসে পরিণত হয়, সাথে একটি কণা নির্গত হয়,
এবং বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়, এই ধর্মকে বলা হয় হচ্ছে তেজস্ক্রিয়তা। আর যে সকল এই তেজস্ক্রিয়তা বলা হয়, এবং যে সকল মৌল এই ধর্ম প্রদর্শন করে তাদেরকে তেজস্ক্রিয় মৌল বা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট বলে। আমরা আস্তে আস্তে দেখব তেজস্ক্রিয়তা। তাহলে তেজস্ক্রিয় রশ্মি হচ্ছে এক ধরনের রশ্মি যা সাধারণ রশ্মির চেয়ে আলাদা। সেই সকল রশ্মির বৈশিষ্ট্য জানবো আমরা। এই সকল রশ্মি তোমার অন্ধকারে রাখা ফটোগ্রাফিক প্লেটকে আক্রমণ করে, মানে তার উপর দাগ ফেলে দেয়। যে বাতাস বা মাধ্যম দিয়ে যায় সেটাকে আয়নিত করে, এবং খুব দ্রুত গতিবেগ সম্পন্ন কণা। আর এই তো তেজস্ক্রিয় রশ্মি। আমরা আরো বৈশিষ্ট্যগুলো দেখবো, একটু ক্রমান্বয়ে দেখবো। এটা হচ্ছে যে কোনো পাতলা পাতকে কিন্তু ভেদ করে যেতে পারে, পাতলা পাতকে ভেদ করে যেতে পারে। আর এই রশ্মি নির্গমনের হার ইন্টারেস্টিং, শুধু মৌলের উপর ডিপেন্ড করে। সে মৌল মানে কতটুকু তেজস্ক্রিয়তা তার মধ্যে আছে সেটার উপর ডিপেন্ড করে। সাপোজ সেই মৌলটা আপনার যৌগ গঠন করলেও সমস্যা নেই। শুধু মৌলিক অবস্থায় যতটুকু তেজস্ক্রিয় রশ্মি সে নির্গমন করবে, যৌগ গঠন করলেও ততটুকুই তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করবে। এবং আরো ইন্টারেস্টিং হচ্ছে এই তেজস্ক্রিয়তার বিষয়টি সাধারণ রাসায়নিক বিক্রিয়ার মতো তাপ, চাপ, প্রভাবক, অন্যান্য বিষয়ের উপর নির্ভর করে না। এটা শুধু নিউক্লিয়াস গঠিত ঘটনা, এবং এই সকল ফ্যাক্টরের উপর তেজস্ক্রিয়তা ডিপেন্ড করে না। আচ্ছা, তো এই তেজস্ক্রিয়তা দুই ধরনের আছে। এক হচ্ছে স্বাভাবিক তেজস্ক্রিয়তা, কৃত্রিম তেজস্ক্রিয়তা। স্বাভাবিক তেজস্ক্রিয়তা হচ্ছে যে সকল ভারী পরমাণু নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে যে রশ্মি নির্গমন ঘটে সেটা হচ্ছে স্বাভাবিক তেজস্ক্রিয়তা, এবং এর সাথে তোমার আলফা, বিটা, গামা রশ্মি নির্গত হয় স্বাভাবিক তেজস্ক্রিয়তায়। কৃত্রিম তেজস্ক্রিয়তা একটা অন্য জিনিস। একটি মানে দ্রুত গতিশীল কণা দ্বারা কোনো পরমাণুকে আঘাত করে তেজস্ক্রিয়তার ঘটনা ঘটলে সেটাকে আমরা বলবো হচ্ছে কৃত্রিম বা আবিষ্ট তেজস্ক্রিয়তা। তো স্বাভাবিক তেজস্ক্রিয়তা হচ্ছে ভারী পরমাণু, রেডিয়াম থেকে শুরু হবে, রেডিয়াম আছে, ইউরেনিয়াম আছে, থোরিয়াম আছে, অনেক পরমাণু দেখেছো তোমরা। এই সকল মৌল হচ্ছে স্বাভাবিকভাবে তেজস্ক্রিয়, ন্যাচারাল রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট এরা। আর C14 আছে, অন্যান্য যে মৌলগুলো কৃত্রিমভাবে আছে সেগুলো হচ্ছে কৃত্রিম তেজস্ক্রিয় মৌল। তো তেজস্ক্রিয় রশ্মি থেকে তেজস্ক্রিয় রশ্মি মূলত স্বাভাবিক তেজস্ক্রিয় যদি বলি আমরা তিন ধরনের তেজস্ক্রিয় রশ্মি। একটা হচ্ছে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি। তিন ধরনের তেজস্ক্রিয় রশ্মি আছে, আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি। তেজস্ক্রিয় মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে নির্গত ধনাত্মক চার্জ বিশিষ্ট যে রশ্মি। আলফা রশ্মি তোমরা জানো, এটা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। এই যে এটির প্রবাহ হচ্ছে আলফা রশ্মি। বিটা রশ্মিটা ইলেকট্রনের প্রবাহ। আর গামা রশ্মির কোনো ভর বা চার্জ নাই গামা রশ্মির। আচ্ছা, তাহলে আমরা তিন ধরনের রশ্মি পাচ্ছি, আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি। তোমাদের এই প্রথম বর্ষের জন্য ব্যাপক ভিত্তিক পড়াশোনা করার দরকার নাই। এগুলো মোটামুটি কোনটির ভেদন ক্ষমতা কেমন, গতিবেগ কেমন সেটুকু জানা থাকলেই হবে। আমরা অনার্স চতুর্থ বর্ষে এই সকল রশ্মির আদ্যপান্ত পড়ালেখা করি। তো তোমাদের জন্য যেটুকু দরকার সেটুকু আমি বলবো। আচ্ছা, তো দেখতে পাচ্ছ আলফা রশ্মিটা হচ্ছে ধনাত্মক চার্জ যুক্ত, বিটা রশ্মি ইলেকট্রনের প্রভাব মানে নেগেটিভ চার্জ যুক্ত, গামা রশ্মির ভরও নাই, চার্জও নাই। আচ্ছা, যদি ভেদন ক্ষমতা বলি আমরা, ভেদন ক্ষমতা আলফা রশ্মি যেহেতু ভারী, বুঝতে পারছো এটার মানে এটার ভর একটা প্রোটনের ভরের থেকে প্রায় 4 গুণ, ভর সংখ্যা 4, সঙ্গে ভেদন ক্ষমতা কম। বিটা রশ্মির ভেদন ক্ষমতা আলফা রশ্মি থেকে বেশি, মানে 2 সেন্টিমিটার পুরু অ্যালুমিনিয়াম পাতকে ভেদ করতে পারে এটা। গামা রশ্মির ভেদন ক্ষমতা অত্যধিক, প্রায় 100 সেন্টিমিটার পুরু যদি কোনো অ্যালুমিনিয়াম পাত থাকে সেটাকেও সে ভেদ করতে পারে। তো ভেদন ক্ষমতা দিয়ে দেখলাম আমরা। গতিবেগের কথা যদি বলো, গতিবেগের কথা সবচেয়ে বেশি গতিবেগ হচ্ছে গামা রশ্মির, তারপর আর কম হচ্ছে আলফা রশ্মির। আচ্ছা, এগুলো আছে। আর গ্যাসকে আয়নিত করার ক্ষমতা
এইটা সবচেয়ে বেশি আলফা রশ্মি, যেহেতু ভর বেশি, ভরবেগ বেশি, আলফা রশ্মির আয়নিত করার ক্ষমতা সবচাইতে বেশি, এবং এই জন্যই শরীরে আলফা রশ্মি থেকে গেলে সেটা ক্ষতিকর বেশি বেশি মানে বেশি ট্র্যাপ করে, শরীরে ট্র্যাপ করে থাকে। আলফা রশ্মি কিন্তু বেশি ক্ষতি করে মানুষের জন্য। আচ্ছা, বিটা রশ্মি, গামা রশ্মি দেখলাম আমরা। ওকে, তো তাহলে জীবকোষের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকারক এটি। আর এটি অবশ্য ক্ষত সৃষ্টি করে, শরীরে ক্ষত সৃষ্টি করে। এটা কম ক্ষত সৃষ্টি করে, তেমন ক্ষত সৃষ্টি করে না। এই হচ্ছে আমাদের 3 ধরনের রশ্মির মোটামুটি একটা আইডিয়া দিলাম। আর স্বাভাবিক তেজস্ক্রিয়তা, কৃত্রিম তেজস্ক্রিয়তার বিষয়টা তো আগেই বললাম। স্বাভাবিক কৃত্রিম তেজস্ক্রিয়তা। স্বাভাবিক তেজস্ক্রিয়তা একটু আমি ছক আকারে দেখানোর চেষ্টা করি। স্বাভাবিক তেজস্ক্রিয়তা and কৃত্রিম তেজস্ক্রিয়তা, দুই ধরনের তেজস্ক্রিয়তা। আগেই বলেছিলাম আমি, স্বতঃস্ফূর্ত ঘটনা, অর্থাৎ ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াস অবিরাম গতিতে বিভাজিত হয়ে নতুন মৌলের পরমাণু নিউক্লিয়াসে পরিণত হয়। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন রেডিয়াম 88 আর হচ্ছে তোমার এটা 228, এটি স্বতঃস্ফূর্তভাবে বিভাজিত হয়ে রেডন 86 226 প্লাস, আমি আগে বলেছিলাম যে তোমার স্বাভাবিক তেজস্ক্রিয়তাতে একটি কণা নির্গত হয়, এখানে আলফা কণা নির্গত হচ্ছে, হিলিয়াম 4। এটি স্বাভাবিক তেজস্ক্রিয়তা, দেখো ভারী মৌলের নিউক্লিয়াসের স্বতঃস্ফূর্ত ভাঙন। আর কৃত্রিম তেজস্ক্রিয়তায় আঘাতকারী কোনো কণা দ্বারা পরমাণুর নিউক্লিয়াসকে আঘাত করে অস্থায়ী মৌল উৎপন্ন করা হয়। যেমন বোরনকে যদি আমরা হিলিয়াম দ্বারা আঘাত করি, বোরন 510 যদি হিলিয়াম দ্বারা আঘাত করি, আমরা আলফা রশ্মি দ্বারা আঘাত করি, দেখো এটা কি হচ্ছে, নাইট্রোজেন এর একটি আইসোটোপ তৈরি হচ্ছে, এটা 13, এখানে 5 আর 2 7 14, তাহলে এখানে তোমার একটি কণা নির্গত হবে, সেটা হচ্ছে নিউট্রন, একটা নিউট্রন তৈরি হলো, নিউট্রন 13 আর 14 7 0। তোমরা নিশ্চয়ই জানো যে তেজস্ক্রিয়তায় বা নিউক্লিয়ার বিক্রিয়ায় ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা সমান করতে হয় দুই পক্ষে, 10 তারে 14, 13 আর 14 5 2 7 7, ঠিক আছে। তো এটি হচ্ছে কৃত্রিম তেজস্ক্রিয়তা। দেখো একটা হালকা মৌলকে কিন্তু একটা দ্রুত গতিশীল কণা দ্বারা আঘাত করা হয়েছে, আর এটিতে কিছু করতে হয়নি, এমনি ঘটছে। এটা তো স্বাভাবিক তেজস্ক্রিয়তা, কৃত্রিম তেজস্ক্রিয়তা। তোমাদের জন্য এটুকুই দরকার। তাহলে এটা শুধু ভারী মৌলের ক্ষেত্রে প্রযোজ্য, স্বাভাবিক তেজস্ক্রিয়তা। কৃত্রিম তেজস্ক্রিয়তা কিন্তু ভারী বা হালকা উভয় মৌলের ক্ষেত্রেই প্রযোজ্য, কৃত্রিম তেজস্ক্রিয়তা। ওকে, তো তাপ শক্তি বেশি পরিমাণে নির্গত হয় স্বাভাবিক তেজস্ক্রিয়তায়, আর কৃত্রিম তেজস্ক্রিয়তায় তাপ শক্তি কম নির্গত হয়। ওকে, তো আমাদের জানা হলো এই দুই ধরনের তেজস্ক্রিয়তার বিষয়টি খেয়াল করলাম আমরা। ইন্টারেস্টিং জিনিস আরেকটি আছে, তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয়াস ঘটিত ঘটনা। ভালো করে খেয়াল করো, উপরের ক্লাসে আমরা এটা নিয়ে ব্যাপক স্টাডি করব। তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয়াস ঘটিত ঘটনা। এই জন্য নিউক্লিয়াস ঘটিত ঘটনা, একটি পরমাণুর নিউক্লিয়াস থেকে বিভিন্ন কণা নির্গত হয়। তোমরা খেয়াল করে দেখবা, আলফা রশ্মি নির্গত হলো, সাপোজ আলফা রশ্মিতে কি থাকে, 2টা প্রোটন 2টা নিউট্রন। এই প্রোটন নিউট্রন গুলো কোথায় থাকে? নিউক্লিয়াস থাকে। সো নিউক্লিয়াস ঘটিত ঘটনা, অর্থাৎ তেজস্ক্রিয়তা ঘটলে কিন্তু একটা মৌলই চেঞ্জ হয়ে যায়। একটা মৌলের নিউক্লিয়াসের ভাঙন ঘটলে সেই মৌলের নিউক্লিয়াস আর থাকে না, আরেকটি মৌলতে পরিণত হয়। সো এটা নিউক্লিয়াস ঘটিত ঘটনা। আর রাসায়নিক বিক্রিয়া কিন্তু পরমাণুর যোজন স্তরের ঘটনা, কিন্তু পরমাণুর যোজন স্তরের ইলেকট্রনগুলো শেয়ারিং বা চলে যাওয়া আসা, এগুলোতে রাসায়নিক বিক্রিয়া ঘটে। আর তেজস্ক্রিয় বিক্রিয়ায় কিন্তু তোমার নিউক্লিয়াসে ঘটে আর কি। আমরা পরে দেখব যে নিউক্লিয়ার বিক্রিয়া আর রাসায়নিক বিক্রিয়ার মধ্যে কি পার্থক্য, পরে খেয়াল করব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি। নিউক্লিয়ার
নিউক্লিয় পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন, দুই ধরনের পরিবর্তন, দুই ধরনের বিক্রিয়া। ইনফ্যাক্ট নিউক্লিয়ার বিক্রিয়া ও রাসায়নিক বিক্রিয়ার পার্থক্য দেখানোর চেষ্টা করব আমি। এই নিউক্লিয়ার পরিবর্তনটি স্বতঃস্ফূর্ত ঘটনা, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। আর রাসায়নিক পরিবর্তন স্বতঃস্ফূর্ত হতে পারে, অস্বতঃস্ফূর্ত হতে পারে। এটা তোমার বাহ্যিক শর্ত যেমন তাপ, চাপ, প্রভাবক এগুলো দ্বারা নিয়ন্ত্রিত হয় না বা প্রভাবিত হয় না নিউক্লিয় পরিবর্তন। কিন্তু রাসায়নিক পরিবর্তন কিন্তু তোমার রাসায়নিক পরিবর্তনে তাপ, চাপ, প্রভাবক এগুলোর কিন্তু ভূমিকা আছে। তোমরা জানো, এটা উচ্চ মাধ্যমিকে দেখে আসছো। উভামুখী বিক্রিয়া, বিভিন্ন বিক্রিয়ায় তাপ, চাপ বা প্রভাবক কি ভূমিকা আছে। নেক্সট সেটি হচ্ছে নিউক্লিয় পরিবর্তন শুধু নিউক্লিয়াসে সংঘটিত হয়। রাসায়নিক পরিবর্তন পরমাণুর যোজন স্তরের ইলেকট্রনের যোজন স্তরে ঘটে। আচ্ছা, এখান থেকে আলফা, বিটা, গামা রশ্মি নির্গত হয় নিউক্লিয় পরিবর্তন থেকে। রাসায়নিক পরিবর্তন থেকে রশ্মিগুলো নির্গত হয় না। এই পরিবর্তন সর্বদাই একমুখী। ইন্টারেস্টিং, নিউক্লিয় পরিবর্তন সর্বদাই একমুখী, সামনের দিকে যাবে, একমুখী। রাসায়নিক পরিবর্তন কিন্তু একমুখীও হতে পারে, উভমুখীও হতে পারে রাসায়নিক পরিবর্তন। পরবর্তী দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমার ব্যাপক তাপ শক্তির বিষয়ে জড়িত নিউক্লিয়ার পরিবর্তনে। রাসায়নিক পরিবর্তনে তাপ শক্তির পরিবর্তন থাকলেও থাকতে পারে এবং সেটি নিউক্লিয় পরিবর্তনের মতো এত অধিক নয়। আচ্ছা, এই হচ্ছে আমাদের নিউক্লিয়ার পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে মোটামুটি একটি পার্থক্য। মূলত হচ্ছে একটা নিউক্লিয়াসের বিষয় আর একটি হচ্ছে তোমার পরমাণুর যোজন স্তরের বিষয়। ওকে, আমাদের পরবর্তী টপিক হচ্ছে নিউক্লিয়াসের শ্রেণীবিভাগ। নিউক্লিয়াসের শ্রেণীবিভাগ, এই জিনিসটি তোমাদের উচ্চ মাধ্যমিকে ভালোই পড়াশোনা করা আছে। নিউক্লিয়াসের শ্রেণীবিভাগে কি কি ধরনের নিউক্লিয়াস আছে, যেমন তোমার আইসোটোপ, আইসোটোন, আইসোবার, এগুলোর সঙ্গে ব্যাপকভাবে পরিচিত তোমরা। তো খুব বেশি আলোচনা দরকার নাই এখানে। আইসোটোপ হচ্ছে তোমরা জানো, আইসোটোপ হচ্ছে যে সকল পরমাণুর মানে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সমান, তাদেরকে বলা হয় আইসোটোপ। বিভিন্ন মৌলের অনেকগুলো আইসোটোপ আছে, প্রায় সব মৌলেরই প্রায় আইসোটোপ আছে, অল্প কিছু মৌলের আইসোটোপ নাই। তবে আইসোটোপের কাজটা কি বা আইসোটোপ দিয়ে আমরা কি করি? তোমরা রেডিও আইসোটোপগুলোর নাম শুনেছো, সেগুলো দিয়ে চিকিৎসায়, কৃষি, প্রকৌশল এগুলো ব্যবহার করতে পারি। আর আইসোটোপগুলোর মেইন পার্থক্য কি আসলে? এটা মানে প্রাচুর্যতায়, যে আইসোটোপটি অধিক সেই আইসোটোপটিকে আমরা পরমাণু হিসেবে আখ্যায়িত করি। যেমন হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে, তো প্রোটিয়াম প্রথমটা আইসোটোপটির পরিমাণ সবচেয়ে বেশি। এবং আইসোটোপের এই উদ্ভবের কারণেই কিন্তু পারমাণবিক মানে ভর সংখ্যা, পরমাণুর ভর সংখ্যা কিন্তু ভগ্নাংশ। হাইড্রোজেনের ভর সংখ্যা যদি বলো 1.008, এই যে 008 দশমিক আসছে, এগুলো কিন্তু এই যে কয়েক ধরনের আইসোটোপ মানে তোমরা যে প্রোটিয়াম, ডিউটেরিয়াম এগুলো থাকার কারণে হাইড্রোজেনের আইসোটোপ কিন্তু পূর্ণ সংখ্যা আসেনি। অর্থাৎ আইসোটোপের কারণেই কিন্তু ভর সংখ্যা দশমিক ভগ্নাংশ চলে আসে। ওকে, তো আইসোটোপের প্রয়োগ যেটি বলতেছি আমি, পৃথিবীর বয়স বা বিভিন্ন প্রাচীন বস্তুর বয়স নির্ধারণে কিন্তু আমরা আইসোটোপ প্রয়োগ করি। আচ্ছা, তবে চিকিৎসা শাস্ত্রে আমরা তোমরা জানো কোবাল্ট আইসোটোপ ইউজ করি। ক্যান্সার, টিউমার, গলগণ্ড রোগের কাজে আমরা শনাক্তকরণ আইসোটোপ ব্যবহার করি। আর রাসায়নিক বিক্রিয়ার ক্রিয়াকৌশল নির্ণয়ে আমরা কিছু আইসোটোপ ব্যবহার করি। আচ্ছা, আইসোবার বা সমভর বিশিষ্ট যে পরমাণুগুলো আছে সেগুলো আমি খুব বেশি কথা বলবো না। যে সকল পরমাণুর ভর সংখ্যা সমান সেগুলোকে আইসোবার বলা হয়। এবং আইসোবারগুলো একটার সাথে আরেকটা কিন্তু পার্থক্য আছে। আইসোটোপে কিন্তু এটা ছিল না। আইসোটোপ তো একই মৌলের পরমাণু, কিন্তু আইসোবার কিন্তু পুরোটাই কিন্তু
তোমার আলাদা, এবং পর্যায় সারণীতেও তাদের ভিন্ন ভিন্ন অবস্থান। আইসোটোপগুলো কিন্তু একই জায়গায় অবস্থান করে। আইসোটন হচ্ছে যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যা সমান সেগুলোকে বলা হয় আইসোটন। এগুলো ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু এবং তোমার পর্যায় সারণীতে তাদের অবস্থান আলাদা আলাদা। তো এই তিনটি নিউক্লিয়াসের মধ্যে আমরা সবচেয়ে বেশি জানবো হচ্ছে আইসোটোপ নিয়ে, এবং আইসোটোপগুলোর হচ্ছে বিভিন্ন যে ব্যবহার আছে সেটা তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, মনে রাখবা। ওকে, আমরা পরবর্তী আরেকটি বিষয় আছে, সেটি আমি দেখাচ্ছি, আইসোমার। ইয়েস, আইসোমার। আইসোমার আইসোমার এটা একটা ইন্টারেস্টিং বিষয়। যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা দুটিই সমান, কিন্তু তাদের তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য ভিন্ন, মানে তাদের বৈশিষ্ট্য ভিন্ন, নিউক্লিয়াসের বৈশিষ্ট্য ভিন্ন, এই ধরনের পরমাণুকে বলবো আমরা আইসোমার। আইসোমার একটা এক্সাম্পল দিচ্ছি আমি, ব্রোমিন। দেখো, ব্রোমিন 35 এবং এর ভর সংখ্যা হচ্ছে আইসোমার 82। আরেকটি আছে ব্রোমিন 35 82 Mg, এটাকে মেটাস্টেবল এবং গ্রাউন্ড দুই ধরনের। দুটি ব্রোমিন পরমাণু, পারমাণবিক সংখ্যা সমান 35, ভর সংখ্যা 82। তাহলে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা উভয় সমান, তার পার্থক্য কোথায়? অভ্যন্তরীণ গঠনে তাদের পার্থক্য আছে, তাদের তেজস্ক্রিয়তার বৈসাদৃশ্য আছে। এগুলোকে বলবো আমরা হচ্ছে আইসোমার। সুতরাং এই বিভিন্ন নিউক্লিয়াসের এটি তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আইসোমার, যাদের পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা সমান কিন্তু অভ্যন্তরীণ গঠন আলাদা বা তেজস্ক্রিয়তা আলাদা, সেটিকে আমরা বলবো হচ্ছে আইসোমার। এবার আমরা আরেকটি বিষয় দেখব, সেটা হচ্ছে পারমাণবিক ভর একক। পারমাণবিক ভর একক, এটাকে আমরা বলি অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট। আসলে পরমাণুর প্রকৃত ভর তো খুবই কম, আমরা পারমাণবিক ভর বলে যেটা ব্যবহার করি সেটা একটা তুলনা। তো পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করার ক্ষেত্রে আমরা কিন্তু এই এককটি ব্যবহার করি, প্রিয় শিক্ষার্থী। এই পারমাণবিক ভর সংখ্যা, পারমাণবিক ভর একক বা অ্যাটমিক মাস ইউনিট, এটি আসলে কি? AMU সমান লুক অর্থাৎ কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর যা ভর তার 12 ভাগের 1 ভাগকে আমরা বলবো হচ্ছে 1 AMU। C12 কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 12 ভাগের 1 অংশকে আমরা বলবো পারমাণবিক ভর একক। তাহলে আমরা দেখি, হিসাব করে দেখি এটা কত আসে। C12 এর আচ্ছা 1 মোল বা 6.023 এতটি C12 পরমাণুর ভর, দেখতেই পাচ্ছ C12 পরমাণুর ভর 12 গ্রাম। অতএব একটি ভর এত, এর 1/12, এটা মান আসে 1.6603 10 ইনভার্স -24 গ্রাম। অর্থাৎ 1 AMU সমান এত গ্রাম। গ্রামের সঙ্গে AMU এর সম্পর্ক স্থাপন করলাম আমরা। সুতরাং এই যে আমরা ইলেকট্রনের ভর যেটা পাই 9.11 × 10 × -28, বা প্রোটনের ভর 1.672 হোয়াটএভার, তাকে যদি আমরা AMU তে কনভার্ট করতে চাই, এটা দিয়ে ভাগ করলে আমরা
সংশ্লিষ্ট পরমাণুর মূল কণিকাগুলো যেগুলো আছে সেগুলোকে আমরা কনভার্ট করতে পারবো এমইউ এককে। ওকে, তো এমইউতে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের ভর আমরা আগের ক্লাসে দেখেছিলাম। ইলেকট্রনের ভর খুবই ক্ষুদ্র আসে, দশমিকের পরে 3টা জিরো। ইলেকট্রনের ভর আসছে সেখানে ইলেকট্রনের ভর 0.000548 এমইউ, প্রোটনের ভর 1.00728 এমইউ, নিউট্রনের ভর 1.00828 এমইউ। এই হলো মূল কণিকাগুলোর ভর এমইউ এককে। দেখতেই পাচ্ছ ইলেকট্রনের ভর 0, এই জন্যই পরমাণুর ভর বলতে আমরা প্রোটন মানে ভর সংখ্যা প্রোটন প্লাস নিউট্রন, এই যে প্রোটন 1 নিউট্রন 1। অক্সিজেনের পারমাণবিক ভর, অক্সিজেন পরমাণুর পারমাণবিক 16 বলতে সেখানে 8টা প্রোটন এবং 8টা নিউট্রন, দেখো 8টা প্রোটন 8টা নিউট্রন 16 এভাবে আসছে। অর্থাৎ এখানে ইলেকট্রনের ভরটাকে কিন্তু নেগলেক্ট করা হয়, ইলেকট্রনের ভরকে বাদ দেওয়া হয়। তো এবার আমরা এএমইউ আর ইলেকট্রন ভোল্টের মধ্যে সম্পর্ক স্থাপন করব। এএমইউ এবং ইলেকট্রন ভোল্ট, এটা একটু গুরুত্বপূর্ণ। এএমইউ ও ইলেকট্রন ভোল্টের মধ্যে সম্পর্ক, এএমইউ ও ইভি। তোমরা আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব জানো, সেখানে ভর ও শক্তির তুল্যতা বিষয়ক একটি সিদ্ধান্ত দেওয়া হয়েছে। ভর ও শক্তির তুল্যতা ই এম সি স্কয়ার, অর্থাৎ কোন পরমাণুর ভরকে আমরা শক্তিতে কনভার্ট করি কি অবস্থা হয় সেটা দেখি। তাহলে এই সূত্র অনুসারে 1 গ্রাম ভরকে আমরা শক্তিতে নিয়ে যাই। তো 1 আলোর গতিবেগ, অ্যাকুরেটলি যদি আমরা লিখি এটা সেন্টিমিটার, এটাকে যদি আমরা স্কয়ার করি এটি মানটি আসবে 8.998 10 ইনভার্স 20 আর্কস, অর্থাৎ অলমোস্ট 9 আর্কস, এত আর্কস। আবার 1 এমইউ সমান 1.6603 10 ইনভার্স 24 গ্রাম। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম, কিছুক্ষণ আগে। তো এই গ্রাম থেকে তো আমরা আর্ক পাচ্ছি হচ্ছে তোমার 14.9 এত আর্ক, এবং এটাকে কনভার্ট করলে যদি মিলিয়ন ইলেকট্রন ভোল্টে আমরা কনভার্ট করি তাহলে এটি হবে 931 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। কারণ 1 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট সমান 1 MeV সমান 1.6 10 6 1.6 10 ইনভার্স 6 আর্ক। বাস, অর্থাৎ এইটুকু আমাদের দরকার হবে। 1 এমইউ সমান 931 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। সো কোন ক্ষেত্রে যদি আমরা ভরকে আমরা এমইউ এককে নিয়ে আসি, সহজ এমইউ একক গ্রাম থেকে সহজেই আমরা এমইউ এককে নিয়ে আসতে পারি, এবং এমইউ কে 931 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট দিলে সেখান থেকে আমরা কতটুকু শক্তি পাওয়া যাচ্ছে ওই ভর থেকে সেটি আমরা পাবো। পরবর্তীতে আমাদের বিভিন্ন ক্যালকুলেশনে এটি দরকার হবে। পারমাণবিক ভর একক সম্পর্কে আমরা দেখলাম। আরেকটি বিষয় আমাদের আছে ভর বর্ণালী বিশ্লেষণ বা মাস স্পেকট্রোমেট্রি। ভর বর্ণালী বিশ্লেষণ, নিচে লিখি ভর বর্ণালী বিশ্লেষণ or
স্পেকট্রোমেট্রি এটি একটি টেকনিক, একটি মেকানিক্যাল একটি প্রসেস টেকনিক, যে টেকনিক দ্বারা কোনো একটা যৌগের গঠন বা তার মোলার ভর আমরা নির্ণয় করতে পারি। অর্থাৎ ভর বর্ণালী ব্যবহার করে কোনো একটা যৌগের আণবিক গঠন এবং তার মোলার ভর নির্ণয় করার পদ্ধতিকে বলা হয় ভর বর্ণালী বিশ্লেষণ। এটি সম্পর্কে তোমরা থার্ড ইয়ারে জানতে পারবা, স্পেকট্রোস্কোপি একটি কোর্স পড়বা তোমরা, সেখানে তোমরা বুঝতে পারবা। ওকে, তো ভর বর্ণালী বিশ্লেষণ, ভর বর্ণালীকে বিশ্লেষণ করে কোনো যৌগের মোলার ভর সহ অন্যান্য আণবিক ধর্ম যেমন গঠন ইত্যাদি নির্ণয় করা হলো ভর বর্ণালী বিশ্লেষণ। তো ভর বর্ণালীটা আসলে কি? হোয়াট ইজ ভর বর্ণালী? এটিকে যদি বলতে চাই আমরা, মধ্যম গতিবেগ সম্পন্ন ইলেকট্রনের আঘাতে কোনো যৌগের অণুগুলোকে যদি আমরা খণ্ড বিখণ্ড করে, আবার বলি, মধ্যম গতিবেগ সম্পন্ন কোনো ইলেকট্রন দ্বারা কোনো যৌগের অণুকে যদি আমরা আঘাত করি, তাহলে সেটি খণ্ড বিখণ্ড হয়ে কতগুলো আয়নে পরিণত হয়। সেই আয়নের চার্জ এবং ভর এবং একদিকে হচ্ছে প্রাচুর্যতা, অ্যাবান্ডেন্স, ন্যাচারাল অ্যাবান্ডেন্স, এবং এখানে আমরা যে সকল গ্রাফে স্থাপন করলে যে লেখচিত্রটা পাচ্ছি সেটি হচ্ছে এটা একটি ভর বর্ণালী। তো তোমাদের ফার্স্ট ইয়ারের জন্য শুধু প্রয়োগটি দরকার আমাদের, যে ভর বর্ণালী দিয়ে আমরা কি করতে পারি, কি কি কাজ আমরা করতে পারি এই ভর বর্ণালী বিশ্লেষণ করে। যে সকল কাজ করতে পারি তা হলো, এটি দ্বারা এই পদ্ধতির জন্য খুব অল্প পরিমাণ নমুনা প্রয়োজন হয় ভর বর্ণালীতে। তারপরে এটি দ্বারা মোলার ভর শুদ্ধভাবে নির্ণয় করা যায়। তারপরে তোমার এটি দ্বারা নমুনায় কোন নমুনায় অল্প পরিমাণ যদি সেটি থাকে, মানে 1 ppm এর কম যদি কোনো উপাদান কোনো একটা যৌগের মধ্যে থাকে, আমরা এই পদ্ধতি অবলম্বন করে সেটি কিন্তু নির্ণয় করতে পারি। তার মানে ঘনমাত্রা নির্ণয় করতে পারবো ভর বর্ণালী বিশ্লেষণ। ঘনমাত্রা, যৌগের আণবিক গঠন, মোলার ভর, ভেরি ইন্টারেস্টিং। এই যে কোন আইসোটোপটি কতটুকু পরিমাণে আছে প্রকৃতিতে, সেটি কিন্তু আমরা এই ভর বর্ণালী বিশ্লেষণ করে কিন্তু সেটা আমরা নির্ণয় করতে পারবো। তো এই হচ্ছে ভর বর্ণালী বিশ্লেষণের প্রয়োগ। আমরা এখন তড়িৎ চুম্বকীয় বিকিরণ নিয়ে একটু কাজ করব। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তড়িৎ চুম্বকীয় বিকিরণ, এটাকে বলবো আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তড়িৎ চুম্বকীয় বিকিরণ। এটা যদি সাধারণভাবে বলতে চাই আমি, তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের প্রভাবে যে দৃশ্যমান এবং অদৃশ্যমান আলোক রশ্মি উৎপন্ন হয়, সেটিকে আমরা বলবো তড়িৎ চুম্বকীয় বিকিরণ। প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু বেশিরভাগ রশ্মি দেখতে পাই না, চোখে দেখতে পাই না, অদৃশ্যমান, মানে তাদের তরঙ্গ দৈর্ঘ্য, সেটি আমাদের তরঙ্গ দৈর্ঘ্য দৃষ্টিসীমানার বাইরে। অর্থাৎ তোমরা জানো, উচ্চ মাধ্যমিকে দেখে আসছো 380 ন্যানোমিটারের নিচে এবং 700 বা 780 ন্যানোমিটারের ঊর্ধ্বে যে সকল রশ্মি আছে সেগুলো কিন্তু অদৃশ্যমান, সেগুলো আমরা দেখতে পাই না। তো এই সব ধরনের রশ্মিকে একত্রে আমরা বলবো হচ্ছে তড়িৎ চুম্বকীয় বিকিরণ বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা বর্ণালী, যেটাই বলো। এটি আসলে এটি হয় আসলে এটি কিভাবে তৈরি হয়, এই তড়িৎ চুম্বকীয় বিকিরণের উৎস কি, সেগুলো নিয়ে আমরা একটু কাজ করি। এই দেখতেই পাচ্ছ এখানে দুইটি ফিল্ডের কাজ করছে, একটি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। আর তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দুইটি বিষয় আছে, এবং একটি আরেকটির সাথে লম্বভাবে অবস্থান করে। লম্বভাবে আমি যদি এটি ধরো, এটা তড়িৎ ক্ষেত্র, তাহলে চৌম্বক ক্ষেত্র থাকবে লাইক দিস, 35, এই যে 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি। এটি যদি তড়িৎ ক্ষেত্র হয়, এটি চৌম্বক ক্ষেত্র, এবং একটি আরেকটির সমকোণে অবস্থান করে। এই ধরনের
রশ্মি এইভাবেই তৈরি হয়, তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের যৌথ প্রভাবে যে রশ্মিগুলো তৈরি হয় সেটিকে আমরা বলবো হচ্ছে তোমার তড়িৎ চৌম্বকীয় বর্ণালী। আমরা পরবর্তী ক্লাসে এই তড়িৎ চৌম্বকীয় বিকিরণ যে তরঙ্গ দৈর্ঘ্যের ভিত্তিতে যে ভাগ করা হয়েছে বিভিন্ন তড়িৎ চৌম্বকীয় বিকিরণ, যেমন তোমার গামা রশ্মি আছে, তারপরে এক্স রে আছে, তারপরে ইউভি আছে, তারপরে দৃশ্যমান আছে, তারপরে রেডিও মানে আইআর আছে, মাইক্রোওয়েভ আছে, রেডিও তরঙ্গ, বিভিন্ন যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো আছে, বিভিন্ন তরঙ্গ যে আছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। আমরা একটু রিক্যাপ করি যে কি কি পড়াশোনা করলাম আজকে। আমি শুরু করেছিলাম নিউক্লিয় বল দিয়ে, তারপরে আমি তোমাদের দেখিয়েছি তেজস্ক্রিয়তা অর্থাৎ রেডিও অ্যাক্টিভিটি, সেটি তেজস্ক্রিয় রশ্মির বৈশিষ্ট্যগুলো বলেছি। তারপরে বলেছি স্বাভাবিক তেজস্ক্রিয়তা, কৃত্রিম তেজস্ক্রিয়তা, তারপরে তেজস্ক্রিয়তা যে একটা নিউক্লিয়াস গঠিত ঘটনা সেটি বলেছি। নিউক্লিয়ার বিক্রিয়া এবং রাসায়নিক বিক্রিয়ার পার্থক্য বলার চেষ্টা করেছি। তারপরে এসেছি পারমাণবিক ভর একক বা অ্যাটমিক মাস ইউনিটে, সেখান থেকে এএমইউ এবং ইলেকট্রন ভোল্টের মধ্যে সম্পর্ক দেখিয়েছি। দেন আমরা ভর বর্ণালী বিশ্লেষণ করে আমরা কি ধরনের ফ্যাসিলিটি পাই, এর অ্যাপ্লিকেশনসটা কি সেগুলো দেখিয়েছি। তো এবং লাস্টে তড়িৎচুম্বকীয় বিকিরণ নিয়ে সামান্য একটু শুরু করেছি। ইনশাআল্লাহ তোমরা ভিডিওটি প্রয়োজনে বারবার দেখে যতটুকু পাওয়া যায় চেষ্টা করবা। আর ভালো থাকবা প্রতিদিনের মতোই। ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক হওয়ার পর তোমাদের সঙ্গে ক্লাসে দেখা হবে। খোদা হাফেজ।